চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 শুরুর আগে নিশ্চিত করেই অন্যরকম একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে ঘুরে ফিরে সেই লিটন দাসকে আজকের একাদশে রাখা হবে কিনা, তাকে দল থেকে বাদ দেওয়া উচিত কিনা, এরকম অজস্র প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, আলটিমেটলি যে কোনো ক্রিকেটারের একটা কিন্তু ব্যাট ম্যাচ যেতেই পারে। আমরা গতকালকেও দেখেছি যে লিটন দাস যেভাবে আসলে তিনি বলের লাইনটা মিস করে বোল্ড হয়েছেন, লিটারালি এই ধরনের সিচুয়েশন তখনই তৈরি হয় যখন একজন ব্যাটসম্যান বা একজন ক্রিকেটার আসলে ঠিক ওইভাবে ফোকাস থাকতে পারেন না বা কনসেন্ট্রেশনটা ওইভাবে থাকে না। যখন আপনার আসলে ওই ফর্মের একটু কমতি থাকে, অফ ফর্মে থাকেন, তখন আসলে এই ধরনের অনেক কিছুই হতে পারে। সো আপনি আলটিমেটলি যখন একজন ক্রিকেটারকে অ্যাজ এ ক্রিকেটারকে আপনি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলেন বা আহ, গণমাধ্যম বা যারা সাধারণ দর্শক রয়েছে, এই সময়টাতে আসলে উচিত যে তাদেরকে এই সময়টাতে আরো ব্যাকিং দেওয়া, পেছন থেকে আরো তাদের ওই সমর্থনটা দেওয়া। দেখুন, লিটন দাসের ক্লাস নিয়ে, অ্যাবিলিটি নিয়ে নিশ্চিত করেই যদি কোনো আপনি প্রশ্ন তোলেন, সেটা কিন্তু ভুল হবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দল এখন যে পরিস্থিতিতে রয়েছে, আর কয়েক মাস, 1 মাস বা 2 মাসের ব্যবধানে কিন্তু বাংলাদেশ দলকে বিশ্বকাপের মঞ্চে নামতে হবে, এবং সেই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ দলের যে ক্রিকেটারদের পাইপলাইন রয়েছে, সেখানে খুব বেশি কি অপশনস আমাদের কাছে রয়েছে? এমন না যে লিটন দাসের থেকেও অনেক ভালো ক্রিকেটার আমাদের পাইপলাইনে রয়েছে, যাকে নিয়ে আমরা সহজেই ওয়ার্ল্ড কাপে যেতে পারি। শুধু শুধু লিটনকে ক্যারি করার দরকার কি? ব্যাপারটা তো এরকমও না। আমাদের হাতে খুব অল্প কিছু ক্রিকেটার রয়েছেন। খুবই সেই ক্রিকেটারদের মধ্যে যদি আমি বলি যে এমন কিছু ক্রিকেটার যারা একাই ম্যাচ জেতানোর মতো ক্ষমতা রাখেন, সেই নামগুলোর মধ্যে খুব স্বাভাবিকভাবে আমাদের সেই কোয়ালিটি প্লেয়ারদের মধ্যে লিটন দাসও থাকবেন। সো আলটিমেটলি আপনি এই জায়গাটাতে লিটন দাসকে রাইট অফ করে পরবর্তীতে যেতে পারবেন, এটা কিন্তু আসলে যদি আপনি ভাবেন তাহলে এটা খুবই ভুল একটা ভাবনা। হ্যাঁ, তার অফ ফর্ম রয়েছে, তিনি কোনোভাবেই ভালো খেলতে পারছেন না, স্বাভাবিক বলের লাইন মিস করে আউট হয়ে যাচ্ছেন। বাট আমার কাছে মনে হয় যে ক্রিকেটে অফ ফর্মের এই সময়টা আসে, বাট একটা সময় আস্তে আস্তে কিন্তু সেখান থেকে ক্রিকেটারদের একটা ভালো ইনিংস দেখা যাচ্ছে যদি 30 বা 40, হ্যাঁ, লিটন যেভাবে খুব ফ্লুয়েন্টলি মেরে খেলে সেটা দরকার নেই। লিটন হয়তো বা 30 রান বা 35 রানের একটা একটু স্লো খেলে একটু একটা ইনিংস করুক, একটা কনফিডেন্স গ্রো করুক, সেই জায়গা থেকে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে লিটন আবারও আস্তে আস্তে তার শুরুতে ফিরতে পারবে। এটাই আসলে মূলত ক্রিকেটের ধারা, এটাই মূলত হয়ে থাকে। আর অন্যান্য যে একাদশের অন্য যে জায়গাগুলোর ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে যেহেতু এই সিরিজে সাকিব আল হাসান প্রথম 3 ম্যাচে খেলার সম্ভাবনা নেই, অ্যাজ পার স্কোয়াড অনুসারে আসলে তার প্রথম 3 ম্যাচে খেলার কথা নেই, সেই জায়গাগুলোতে স্বাভাবিকভাবে এক একটা প্লেয়ার বাই রোটেশন পলিসিতে আপনি চেক করে দেখতেই পারেন। গত ম্যাচে আমরা তানজিদ হাসান তামিমকে দেখেছি, অভিষেক ম্যাচে দারুণ করেছেন। সাথে আমরা দেখেছি ওপেনিং এ লিটন দাস ভালো করতে পারেননি। যে কোনো একজনকে পরিবর্তন করিয়ে পারভেজ হোসেন ইমনকেও খেলানো হতে পারে, আবার সেটা আরো 1 ম্যাচ পরেও হতে পারে। বাট তার মানে এই না, এই জাজমেন্টে আসলে আমাদের যাওয়া উচিত না যে তাতে করে ওই ক্রিকেটারকে বাদ দিয়ে আসলে টি-20 বিশ্বকাপের কথা চিন্তা করা হচ্ছে। ব্যাপারটা এমন না, বরং বিশ্বকাপের আগে এই প্লেয়ারদের একটু বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হচ্ছে, কোনো বাই রোটেশন পলিসিতে খেলানো হচ্ছে, যে ওই 11 জন বাদেও বাকি বিশ্বকাপে যে বাকি 4 জন যাবে, ইভেন রিজার্ভে যে 2 জন বা 3 জন ক্রিকেটার থাকবে, তারা কারা হবে সেটা দেখার জন্য কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে যতটাই ছোট বড় অনেক রকমের আলোচনা হচ্ছে, কিন্তু দিন শেষে আসলে নিজেদের প্রস্তুতির জন্য হলেও এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। সো দ্বিতীয় টি-20-তে আসলে দেখার অপেক্ষায় আমরা, যে বাংলাদেশের একাদশ কেমন হয় এবং একই সাথে ইন্ডিভিজুয়াল ক্রিকেটাররা আসলে কেমন পারফর্ম করে, সেটাই মূলত দেখার বিষয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ, মিডফিল্ড।